25 মার্চ রাজারবাগ পুলিশ লাইন আর পিলখানায় ইপিআর সদর দফতরে যে আক্রমণ হলো তার প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। এটি কেবল একটি গণহত্যাই নয়, এটি ছিল বাঙালির সশস্ত্র প্রতিরোধের সূচনাবিন্দু। তবে মইদুল হাসান এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যবচ্ছেদ করেছেন। এই বিদ্রোহটা কোনো কেন্দ্রীয় রাজনৈতিক কমান্ড বা পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ ছিল না। মূলত আত্মরক্ষা আর দেশাত্মবোধের এক মিলিত তাড়নায় বাঙালি পুলিশ আর সৈন্যরা উচ্চতর নেতৃত্বের কোনো নির্দেশের অপেক্ষা না করেই বিদ্রোহ শুরু করে। 25শে মার্চের সেই মধ্যরাত পৃথিবীর ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা সেদিন শুরু হয়েছিল। এটি ছিল একই সাথে একটি রাষ্ট্রের অপমৃত্যুর উপক্রম। পাকিস্তানের সামরিক জান্তা যখন কামানের গর্জন আর ট্যাঙ্কের চাকায় ঢাকাকে পিষে ফেলার সিদ্ধান্ত নিল, তাদের হিসেবে তখন একটা বড় গোলমাল হয়ে গেল। তারা ভেবেছিল ভীতি ছড়িয়ে দিলেই বশ্যতা ফিরে আসবে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও লেখক মইদুল হাসান তার মূলধারা ৭১ গ্রন্থে লিখেছিলেন, সামরিক বর্বরতার দিক থেকে সেই আক্রমণ সর্বকালের দৃষ্টান্তকে ম্লান করে দিলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা ছিল চরম দুর্বল এবং মূলত আত্মঘাতী। টিক্কা খান ভেবেছিলেন ৭২ ঘন্টার মধ্যে বাঙালিকে নতজানু করবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ১৪০০ মাইল সীমান্ত বেষ্টিত এই জনপদের ভূ রাজনৈতিক বাস্তবতা। মইদুল হাসানের নির্মোহ বয়ান আমাদের মনে করিয়ে দেয় 25 মার্চ রাজারবাগ পুলিশ লাইন আর পিলখানায় ইপিআর সদর দফতরে যে আক্রমণ হলো তার প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। এটি কেবল একটি গণহত্যাই নয়, এটি ছিল বাঙালির সশস্ত্র প্রতিরোধের সূচনাবিন্দু। তবে মইদুল হাসান এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যবচ্ছেদ করেছেন। এই বিদ্রোহটা কোনো কেন্দ্রীয় রাজনৈতিক কমান্ড বা পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ ছিল না। মূলত আত্মরক্ষা আর দেশাত্মবোধের এক মিলিত তাড়নায় বাঙালি পুলিশ আর সৈন্যরা উচ্চতর নেতৃত্বের কোনো নির্দেশের অপেক্ষা না করেই বিদ্রোহ শুরু করে। ঢাকার বাইরের বিদ্রোহগুলো ছিল মূলত এই অভাবনীয় বিদ্রোহের ফসল। মইদুল হাসানের বর্ণনায় 25 এবং 27শে মার্চের সেই ঐতিহাসিক মুহূর্তগুলো এক বিশেষ তাৎপর্য পায়। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান এবং পরবর্তীতে 27 মার্চ সন্ধ্যায় ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাগুলো মানুষের মনে এক বিরাট সাইকোলজিক্যাল বুস্টার হিসেবে কাজ করেছিল। মইদুল হাসান খুব স্পষ্টভাবে দেখিয়েছেন, জিয়া তার প্রথম ঘোষণায় নিজেকে রাষ্ট্রপ্রধান দাবি করলেও পরে রাজনৈতিক বাস্তবতায় বঙ্গবন্ধুর পক্ষে লড়াইয়ের কথা বলেন। তবে লেখকের পর্যবেক্ষণ এখানে খুবই তীক্ষ্ণ। এই সব ঘোষণার পেছনে যেমন কোনো রাজনৈতিক অনুমোদন ছিল না, তেমনি ছিল না কোনো নির্দিষ্ট সাংগঠনিক প্রস্তুতি। অথচ সেই মুহূর্তের জন্য এই বিদ্যুতের মতো ছড়িয়ে পড়া ঘোষণাগুলোই সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছিল যে শেখ মুজিবের নির্দেশেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। মইদুল হাসান তার গ্রন্থে প্রতিরোধের নেতৃত্বে 3টি স্বতন্ত্র ধারার কথা উল্লেখ করেছেন, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক জটিল ও কিছুটা বিতর্কিত পাক। এই 3টি ধারার বিশ্লেষণ ছাড়া ৭১-এর শুরুর দিনগুলোকে বোঝা প্রায় অসম্ভব। প্রথম ধারাটি ছিল বিদ্রোহী বাঙালি সামরিক ও আধা সামরিক বাহিনীর। মইদুল হাসানের দেয়া তথ্য মতে প্রায় ১১,০০০ অভিজ্ঞ সশস্ত্র যোদ্ধা তখন বিদ্রোহে সামিল হয়েছিলেন মূলত অস্তিত্ব রক্ষার তাগিদে। তাদের সামনে তখন কোনো মাঝখানের পথ ছিল না, হয় কোর্ট মার্শাল নয়তো স্বাধীনতা। এই যোদ্ধাদের অনেকেরই যুদ্ধের সূক্ষ্ম রাজনৈতিক উপাদান বা আন্তর্জাতিক সমীকরণ সম্পর্কে জ্ঞান ছিল সীমিত, কিন্তু পাকিস্তানি বাহিনী তাদের সীমান্ত পর্যন্ত এমনভাবে তাড়া করেছিল যে তাদের ফেরার পথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গিয়েছিল। এই পয়েন্ট অফ নো রিটার্ন থেকেই জন্ম নেয় সামরিক প্রতিরোধ। দ্বিতীয় ধারাটি ছিল মইদুল হাসানের ভাষায় অধিকারপ্রাপ্ত যুবধারা। এপ্রিলের শুরুতে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, তোফায়েল আহমেদ আর আব্দুর রাজ্জাকরা যখন ভারতে পৌঁছান, তখন থেকেই এক ধরনের গোষ্ঠীগত রাজনীতির জন্ম হয়। মইদুল হাসান এখানে অত্যন্ত সাহসের সাথে উল্লেখ করেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী সরকারের নিয়ন্ত্রণের বাইরে গড়ে ওঠা মুজিব বাহিনী একসময় স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি বিভক্ত করে ফেলেছিল।
লেখকের ভাষ্যমতে এই যুবনেতারা দাবি করতেন যে বঙ্গবন্ধু কেবল তাদের ওপরই যুদ্ধের দায়িত্ব দিয়ে গেছেন। এই গোষ্ঠীগত অবস্থানটি পরবর্তীকালে মুক্তিযুদ্ধের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু তিক্ততার জন্ম দিয়েছিল। তবে সবচেয়ে সংহতিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী প্রভাবটি ছিল তৃতীয় ধারাটির। যখন আওয়ামী লীগের মূল নেতৃত্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভারতের দিকে ছুটছে, তখন মইদুল হাসানের কলমে উঠে আসে তাজউদ্দিন আহমেদের সেই অনন্য সাধারণ ভূমিকা। মইদুল হাসান তাজউদ্দিনকে চিত্রিত করেছেন এক নেপথ্য ও আত্মপ্রচার বিমুখ সংগঠক হিসেবে। 25 মার্চের রাতে বঙ্গবন্ধুকে যখন বন্দী করা হচ্ছে, তাজউদ্দিনকে তখন বলা হয়েছিল শহরতলিতে আত্মগোপন করতে, কিন্তু তাজউদ্দিন পরিস্থিতি বুঝে নিতে ভুল করেননি। 27 মার্চ যখন তাজউদ্দিন আহমেদ ঢাকা ছাড়ছেন, তখন দলের কোনো নেতৃস্থানীয় সদস্যের সঙ্গে পরামর্শের কোনো সুযোগ ছিল না। মইদুল হাসান তাজউদ্দিনের সেই দুটি ঐতিহাসিক সিদ্ধান্তের কথা গুরুত্ব দিয়ে বলেছেন। প্রথমত, সশস্ত্র প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই, এবং দ্বিতীয়ত, এই লড়াইকে সফল করতে অবিলম্বে ভারতের সাহায্য ও স্বীকৃতি দরকার। মইদুল হাসানের এই বয়ান থেকে একটি সত্য খুব স্পষ্ট হয়ে ওঠে। 71-এর সেই মার্চ আমাদের কেবল সামরিক যুদ্ধের কথা বলে না, বলে রাজনৈতিক প্রজ্ঞার অভাব ও উপস্থিত বুদ্ধির লড়াইয়ের গল্প। পাকিস্তানি জান্তা ইন্দোনেশীয় স্টাইলে যে সমাধান চাপাতে চেয়েছিল, ভৌগোলিক কারণেই তা ব্যর্থ হতে বাধ্য ছিল। কিন্তু এই ব্যর্থতাকে সফল স্বাধীনতায় রূপান্তর করার যে কারিগর, সেই তাজউদ্দিন আহমেদকে মইদুল হাসান ইতিহাসের মূলধারায় স্থাপন করেছিলেন। শেষ পর্যন্ত মইদুল হাসানের বিশ্লেষণ এটাই দাঁড়ায় যে 26 মার্চের পর থেকে যে প্রতিরোধ সংগ্রাম দানা বাঁধে, তা ছিল একই সাথে স্বতঃস্ফূর্ত এবং অপরিকল্পিত। কিন্তু এই বিশৃঙ্খল বিদ্রোহকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং একটি প্রবাসী সরকার গঠনের মাধ্যমে আন্তর্জাতিক বৈধতা পাইয়ে দেওয়ার কাজটি ছিল এক মহাকাব্যিক চ্যালেঞ্জ। মইদুল হাসানের মূলধারা 71 সেই চ্যালেঞ্জের গল্পটাই আমাদের শোনায়, যেখানে আবেগ আর রাজনৈতিক বাস্তবতার এক নিরন্তর দ্বন্দ্ব ছিল। ইতিহাসের সেই ধূসর সময়কে যারা নির্মোহভাবে বুঝতে চান, তাদের জন্য মইদুল হাসানের এই রেফারেন্সগুলো আজও অপরিহার্য। কারণ তিনি কেবল যুদ্ধের বীরত্বগাথা শোনাননি, শুনিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের সেই অস্থিরতা আর টানাপোড়েনের সত্য ইতিহাস। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।